হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটায় আমরা ক্লাস 10 এর লম্ববৃত্তাকার চোঙের পরবর্তী অংশ অর্থাৎ পার্ট 4 নিয়ে আলোচনা করব। গত তিনটে ভিডিওতে আমরা লম্ববৃত্তাকার চোঙের সমস্ত ধারণা এবং সেই সংক্রান্ত কোষে দেখি 8 থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলো আমরা কমপ্লিট করেছিলাম। তো সেই ভিডিওগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি এবং দেখতে চাইছো তারা ডেসক্রিপশন এবং আই বাটনে লিংক পেয়ে যাবে, তারা সেই ভিডিওগুলো আগে দেখে আসতে পারো, তারপর আজকের ভিডিওটা কন্টিনিউ করো। ওকে, আজকের ভিডিওটা আমরা কোষে দেখি 8 এর 15 এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 16 দাগ থেকে বাকি অঙ্কগুলো আজকে আমরা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি অঙ্কগুলো খুব সহজে বোঝাতে পারবো। যদি কোনো রকম সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো এবং তার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো 16 দাগের অঙ্কটায় কি বলছে দেখো, ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 240 মিটার বেগে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয় তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কারে আর কত জল অবশিষ্ট রয়েছে। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, বলছে 3টে হোস পাইপ দিয়ে আমাদের জল বেরিয়ে যাচ্ছে, 3টে হোস পাইপ দিয়ে আমাদের জল বেরিয়ে যাচ্ছে। মিনিটে কত বলেছে? মিনিটে বলেছে আমাদের কত, 420 মিটার 1 মিনিটে জল বেরিয়ে যাচ্ছে, যার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 2 সেন্টিমিটার। যার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 2 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? আমাদের কাজ কি হবে দেখো, আগের দিনের অঙ্কটা আমরা দেখিয়েছিলাম, আরো একটি অঙ্ক ছিল পাইপ সংক্রান্ত অঙ্ক, যেখানে আমরা জেনেছিলাম কি যে যখন পাইপের কথা বলছে 1 মিনিটে যে পরিমাণ জলটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা এই পাইপটার উচ্চতা ধরতে পারি। এই যে দৈর্ঘ্যটা 420 মিটার জল বেরিয়ে যাচ্ছে কত, 1 মিনিটে, তাহলে এটাকে আমরা এই পাইপটার উচ্চতা বলতে পারি। এই পাইপটার যদি এইটা ব্যাসার্ধ হয় এবং টোটালটা যদি ব্যাস হয় তাহলে আমরা এইটাকে কি বলতে পারি, এটাকে এর উচ্চতা বলতে পারি, এই দৈর্ঘ্যটাকে বলতে পারি। তো তাহলে দেখো আমরা কি লিখবো, প্রথমে লিখবো হোস পাইপগুলির ক্ষেত্রে। হোস পাইপগুলির ক্ষেত্রে দেখো, হোস পাইপগুলির ক্ষেত্রে প্রত্যেকটি হোস পাইপের ব্যাসের দৈর্ঘ্য কি বলে দিয়েছে, 2 সেন্টিমিটার। ব্যাসের দৈর্ঘ্য বা আর কি বলে দিয়েছে, 2r বলে দিয়েছে কত, 2 সেন্টিমিটার। ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 2r সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ এখান থেকে কত পাবো, আমরা এখান থেকে ব্যাসার্ধ কত পাবো, r সমান 2/2 করে দিই, সমান কত, 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারকে আমরা কি করব, আমরা ডেসিমিটারে ট্রান্সফার করে নেবো। এই চ্যাপ্টারের বেশিরভাগ এইরকম জল বা আয়তন সংক্রান্ত যে সমস্ত অঙ্ক রয়েছে সমস্ত অঙ্কগুলোকে তোমরা যদি ডেসিমিটারে কনভার্ট করে নাও সেক্ষেত্রে অঙ্কগুলো করতে কিন্তু সুবিধা হবে। তাহলে দেখো 1 সেন্টিমিটার সমান কত ডেসিমিটার আমরা বলতে পারি, 1/10 ডেসিমিটার, তাই তো। 1 সেন্টিমিটার সমান 1/10 ডেসিমিটার, তাই তো। আমরা 1/10 ডেসিমিটার করে নিলাম। এরপর আমাদের কি কাজ হবে দেখো, এরপর আমাদের এইচ এর মানটা কত, আমরা এই একটু আগে বুঝলাম যে এইটাই হচ্ছে এর দৈর্ঘ্য আর দৈর্ঘ্যটাই হচ্ছে এই পাইপগুলোর উচ্চতা বলতে পারি। তাহলে এইচ এর মান কত বলতে পারি, 420 মিটার, তাই তো। এবার 420 মিটার মানে কত ডেসিমিটার, 420 মিটার, মিটারের পর ডেসিমিটার মানে 1 ঘর, তাহলে আমরা 10 দিয়ে গুণ করতে পারি, তাহলে আমাদের কত হয়ে যাবে, 4200 ডেসিমিটার, তাই তো। তাহলে আমরা পেয়ে গেলাম প্রত্যেকটি পাইপের প্রত্যেকটি হোস পাইপের ব্যাসার্ধ হচ্ছে 1/10 ডেসিমিটার এবং প্রত্যেকটি হোস পাইপের উচ্চতা হচ্ছে 4200 ডেসিমিটার। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি প্রত্যেকটি, এইভাবে তোমরা লিখবে, আমি পুরোটা লাইন লিখবো না তাহলে অনেকটা সময় লেগে যাবে। প্রত্যেকটা হোস পাইপ দিয়ে 1 মিনিটে যে পরিমাণ জল বেরিয়ে যায় তার আয়তন, যে পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে তার আয়তন কি হবে, তার আয়তন আমরা কি জানি, আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, তাই তো, পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রত্যেকটা হোস পাইপ দিয়ে 1 মিনিটে যে জল বেরিয়ে যায় তার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ এর মান কত হবে, 22/7, আর স্কোয়ার মানে কত হচ্ছে 1/10 এর হোল স্কোয়ার, আর এইচ এর মান কত হচ্ছে 4200, তাই তো। তার আয়তন হয়ে গেল, এটা হচ্ছে ঘন ডেসিমিটার বা ডেসিমিটার কিউব। তাহলে প্রত্যেকটা হোস পাইপ দিয়ে 1 মিনিটে এই পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে, ঠিক তো। তাহলে দেখবে বইতে প্রশ্নে বলা আছে 3টে হোস পাইপ রয়েছে, তাহলে 3টে হোস পাইপ দিয়ে যে কি পরিমাণ জল বেরোবে, 3টে হোস পাইপ দিয়ে 1 মিনিটে এটা ইনটু 3, ঠিক তো। 3টে হোস পাইপ দিয়ে যে জল বেরোবে তার পরিমাণটা এটা ইনটু 3। একটা হোস পাইপ দিয়ে যদি এই পরিমাণ জল বেরোয় তাহলে 3টে হোস পাইপ দিয়ে 3 গুণ জল বেরোবে, তাই তো। এইবার দেখো পরবর্তী লাইনে বলছে কত, পরবর্তী লাইনে বলছে দেখো 40 মিনিটে আগুন নেভায়, মানে এই হোস পাইপটা কতক্ষণ চলেছে, হোস পাইপটা 40 মিনিট ধরে হোস পাইপ দিয়ে জল বেরিয়েছে। তাহলে এখানে কি লিখবে, এখানে লিখবে 3টে হোস পাইপ দিয়ে 40 মিনিটে যে জল বেরিয়ে যায় তার আয়তন। তাহলে 3টে হোস পাইপ দিয়ে 40 মিনিটে যে জল বেরিয়ে যাচ্ছে তার আয়তন কত হবে, তার আয়তন হবে 40 মিনিট ধরে হোস পাইপ গুলো চলছে, তাহলে 40 মিনিট, এবং কটা হোস পাইপ ছিল,
3টে হোস পাইপ ছিল, তাহলে 40 × 3 এবং তার সাথে পুরোটা গুণ হবে। বোঝা গেল? যদি একটা হোস পাইপ 40 মিনিট ধরে চলতো তাহলে এটা × 40 হতো তো। যদি একটা হোস পাইপ 40 মিনিটে যে আয়তন জল বেরিয়ে যেত তার আয়তন কত হতো? এটা × 40। তা 3টে হোস পাইপ যদি 40 মিনিট ধরে চলে তাহলে তার আয়তন কি হবে? এর সঙ্গে 3 এবং 40 গুণ হয়ে যাবে। বোঝা গেল তো? বোঝা গেছে আশা করছি। তাহলে 3টে হোস পাইপ দিয়ে 40 মিনিটে যে পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে তার আয়তন কত হয়ে যাবে? 22/7 × 1/10 তার হোল স্কোয়ার × 4200 ইন্টু কি হবে? 3 × 40। এই যে টোটাল পরিমাণ জলটা আমাদের হচ্ছে, এই টোটাল জলটা আমাদের 40 মিনিট ধরে চলছে। তাহলে আগুনটা নেভাতে আমাদের কত পরিমাণ জল খরচা হয়েছিল? এই পরিমাণ জল খরচা হয়েছিল। তাহলে এইটা যদি ক্যালকুলেট করি আমরা কি পাবো? এখানে দেখো 22/7 ইন্টু ওপরে 1 নিচে 100 হয়ে যাবে ইন্টু 4200 ইন্টু 3 ইন্টু 40, তাই তো? এবার দেখো এই দুটো শূন্য কাটতে পারি, 6 7 42, তাহলে 22 × 6 × 3 × 40। এই গুণটা যদি করো তোমরা পাবে 15,840 ঘন ডেসিমিটার। 15,840 ঘন ডেসিমিটার, বা এটাকে আমরা কি বলতে পারি? লিটার বলতে পারি। কি বলতে পারি? লিটার বলতে পারি, তাই তো? ঘন ডেসিমিটার মানে তো লিটার, তাহলে এটাকে আমরা এত লিটার বলতে পারি। তাহলে কি আমরা উত্তর পেয়ে গেলাম? আমরা দেখো প্রথম উত্তরটা পেয়ে গেছি, কি? আগুন নেভাতে কত জল খরচ হয়েছে। তাহলে কি হলো উত্তর? এইটা হয়ে গেল আমাদের 1 নম্বরের আনসার। 1 নম্বরের আনসার আমাদের হয়ে গেল যে আগুনটা নেভাতে আমাদের 15,840 ঘন ডেসিমিটার বা 15,840 লিটার জল প্রয়োজন হয়েছিল। এরপর দেখো পরবর্তী একটা প্রশ্ন বলেছে যে ট্যাঙ্কারে আর কত পরিমাণ জল অবশিষ্ট রয়েছে। দেখো এই পরিমাণ জলটা আমাদের আগুন নেভাতে খরচ হয়ে গেছে, এটা কিন্তু ট্যাঙ্কারের মধ্যে ছিল। এই পরিমাণ জলটা আমাদের খরচ হয়ে গেছে এবং এখানে বলে দিয়েছে, দেখো এখানে আমাদের ট্যাঙ্কারের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা বলে দিয়েছে। ট্যাঙ্কারের কি বলে দিয়েছে? ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা বলে দিয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা ট্যাঙ্কারের আয়তন বের করি তাহলে ওই পরিমাণ জল ট্যাঙ্কারের মধ্যে ছিল তো, তাহলে ওই পরিমাণ জল ট্যাঙ্কারের মধ্যে ছিল। এবার সেই ট্যাঙ্কারের মধ্যে ওই পরিমাণ জল ছিল এবং সেখান থেকে আমরা এতটা পরিমাণ খরচ করে আমরা এটাকে আগুনটা নিভিয়েছি। তাহলে আর অবশিষ্ট কতটা পড়ে রইলো? ওই পরিমাণ জলটা ছিল এবং সেখান থেকে এই পরিমাণ জলটা আমরা খরচ করেছি। তাহলে দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই আমরা পেয়ে যাবো কি? কোন পরিমাণ জল অবশিষ্ট রয়েছে। তো দেখো আমরা এই সাইডটায় করছি, এখানটা একটুখানি মুছে দিয়ে আমরা সাইডে গ্যাপিং এর মধ্যে করে দিচ্ছি, কারণ পুরোটা আমরা মুছছি না এই মুহূর্তে। দেখো ট্যাঙ্কারের ক্ষেত্রে ব্যাসার্ধ কত বলে দিয়েছে? ব্যাস বলে দিয়েছে 2.8 মিটার, তাই তো? ব্যাস বলে দিয়েছে দেখো 2.8 মিটার, অর্থাৎ ব্যাসার্ধ সমান 2.8 / 2 সমান কত? 1.4 মিটার। 1.4 মিটার মানে কত বলতে পারি? 1.4 মিটার মানে আমরা বলতে পারি 14 ডেসিমিটার। 1.4 মিটার মানে আমরা বলতে পারি তো 14 ডেসিমিটার হয়ে গেল। এবার এইচ বলে দিয়েছে দেখো 6 মিটার, বা উচ্চতা বা দৈর্ঘ্য যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 6 মিটার। 6 মিটার মানে কত বলতে পারি? 6 মিটার মানে 60 ডেসিমিটার, তাই তো? 6 মিটার মানে হচ্ছে 60 ডেসিমিটার। এটা আমরা ক্যাপিটাল আর ধরছি এবং এটাও আমরা ক্যাপিটাল এইচ ধরছি, যেহেতু এখানে আমরা আগে একবার ধরে নিয়েছি। তাহলে ট্যাঙ্কারের আয়তন আমরা কত পাচ্ছি? ট্যাঙ্কারের আয়তন সমান পাই ক্যাপিটাল আর স্কোয়ার ক্যাপিটাল এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 14 × 14 ইন্টু এইচ এর মান কত পেয়েছি? 60। তাহলে 7 দিয়ে কাটাকুটি যদি করি 7 × 2 = 14, তাহলে কত পেলাম? 22 × 2 × 14 × 60 এটা পেলাম। এবার এই গুণটা যদি তোমরা করো 36,960 ঘন ডেসিমিটার, বা কি বলতে পারো? ঘন ডেসিমিটার, বা কি বলতে পারো? লিটার বলতে পারো, তাই তো? তাহলে এই পরিমাণ ট্যাঙ্কারের আয়তন কি পাচ্ছি? ট্যাঙ্কারের আয়তন পাচ্ছি এই পরিমাণটা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাই হচ্ছে এই পরিমাণ জলটাই ছিল ট্যাঙ্কারের মধ্যে, যেটা বোঝালাম। ট্যাঙ্কারের মধ্যে এই পরিমাণ জল ছিল এবং খরচ হয়েছে এই পরিমাণ, আগুন নেভাতে খরচ হয়েছে এই পরিমাণ। তাহলে এখনো ট্যাঙ্কারের মধ্যে 2 নম্বর আনসারটা আমাদের কি হবে? ট্যাঙ্কারের মধ্যে অবশিষ্ট জল আছে, সমান কত হবে? 36,960 বিয়োগ 15,840 ঘন ডেসিমিটার, বা একেবারে তোমরা লিখতে পারো লিটার। এরপর এই বিয়োগটা যদি আমরা করি কি পাবো? দেখো এখানে হচ্ছে 0, 4 পর 6 2, 8 পর 9 1, 5 পর 6 1, 1 পর 3 হচ্ছে কি? 2। তাহলে কি হয়ে গেল? 21120, তাই তো? 21120 লিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম 2 নম্বর আনসারটা হচ্ছে, 2 নম্বর আনসারটা কি পেয়ে গেলাম? ট্যাঙ্কারের মধ্যে অবশিষ্ট জল ছিল কতটা? ট্যাঙ্কারের মধ্যে অবশিষ্ট জল এখনো রয়েছে 21,120 লিটার। তাহলে বোঝা গেল কিভাবে অঙ্কটা করলাম। এটা হচ্ছে ট্যাঙ্কারের ক্যালকুলেশন এবং এটা হচ্ছে হোস পাইপের ক্যালকুলেশন। দুটো বিয়োগ করলেই আমরা অবশিষ্ট জলটা পেয়ে গেলাম, তাই তো? তাহলে 16 দাগের অঙ্কটা আমাদের কমপ্লিট হলো।
এবার 17 দাগের অঙ্কটা দেখো, বলছে 17.5 সেন্টিমিটার ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেন্টিমিটার পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসেব করি। এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্টটা আমরা এখন করবো না, দ্বিতীয় পার্ট করার সময় আমরা দ্বিতীয় পার্ট করবো। ওকে, তাহলে দেখো 17.5 সেন্টিমিটার ব্যাসের বলে দিয়েছে 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলার আছে, যেটা হচ্ছে 3.5 সেন্টিমিটার পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। তাহলে এই অঙ্কটা কিভাবে করি দেখো। দেখো কি বলেছে, প্রতিটি পিলারের ব্যাস বলে দিয়েছে কত, প্রতিটি পিলারের ব্যাস বলে দিয়েছে 17.5। তাহলে কি বলতে পারি, প্রতিটি পিলারের ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারি, তাই তো। তাহলে দেখো প্রতিটি পিলারের ব্যাসার্ধ আর সমান কত হয়ে যাবে, প্রতিটি পিলারের ব্যাসার্ধ 17.5 ডিভাইডেড বাই 2, তাই তো। 17.5 ডিভাইডেড বাই 2, এটা আমাদের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, এটা কি সেন্টিমিটারে। তাহলে প্রতিটি পিলারের ব্যাসার্ধ আমরা কি পেলাম, 17.5 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে কি বলতে পারি 17, এটাকে যদি আমরা তুলে দিই তাহলে নিচে পাচ্ছি কত, 10 ইন্টু 2। এটার সঙ্গে যদি আমরা 1/10 গুণ করে দিই তাহলে এটা আমরা কি ডেসিমিটারে কনভার্ট করে দিলাম, তাই তো। তাহলে আমরা কি পেলাম 175 ডিভাইডেড বাই কি পেলাম, ডিভাইডেড বাই 10 ইন্টু 2 ইন্টু 10, এটা পেয়ে গেলাম, তাই তো। তাহলে প্রতিটি পিলারের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। এবার প্রতিটি পিলারের উচ্চতা কত বলে দিয়েছে দেখো, প্রতিটি পিলারের উচ্চতা বলে দিয়েছে 3 মিটার। উচ্চতা কত বলে দিয়েছে, 3 মিটার। তাহলে উচ্চতা h সমান কত বলতে পারি, উচ্চতা h সমান কত বলতে পারি, 3 মিটার। 3 মিটার মানে কত, 3 মিটার মানে হচ্ছে 30 ডেসিমিটার, তাই তো। তাহলে আমাদের প্রতিটি পিলারের ব্যাসার্ধ এবং প্রতিটি পিলারের উচ্চতা আমরা পেয়ে গেলাম। এরপর দেখো বলেছে কত, 3.5 সেন্টিমিটার পুরু প্লাস্টার যদি করা হয়। তাহলে কি বলেছে, 3.5 ডেসিমিটার যদি পুরু প্লাস্টার করা হয়, 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার যদি পুরো প্লাস্টার করা হয় তাহলে কি হবে, 3.5 সেন্টিমিটার মানে কত, 3.5 মানে হচ্ছে 35/10, এর সঙ্গে যদি আমরা 1/10 গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, ডেসিমিটার পেয়ে যাব। তাহলে এইটাকে আমরা রাফে ক্যালকুলেশনটা করে রাখলাম। ওকে, তাহলে দেখো আমাদের কি বলেছে দেখো, প্রতিটা পিলারের চারিপাশে যদি 3.5 সেন্টিমিটার পুরো প্লাস্টার করি তাহলে কি বলতে পারি, প্রতিটা পিলারের চারপাশে যদি 3.5 সেন্টিমিটার পুরু প্লাস্টার করা হয়, পুরো লাইনটা লিখবে, পুরু প্লাস্টার করা হয়, তবে প্লাস্টার সমেত পিলারগুলির ব্যাসার্ধ, প্লাস্টার সমেত পিলারগুলির ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান কত পাচ্ছি, এখানে কত পেয়েছিলাম 175 ডিভাইডেড বাই 200, এখানে আমরা কত পেয়েছিলাম 175 ডিভাইডেড বাই 200, তার সাথে কত যোগ হয়ে যাবে 35 ডিভাইডেড বাই কত 100, তাই তো। এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আমাদের আউটার ডাইমেনশনটা, তাই তো। আউটার ডাইমেনশন আমরা কত পেলাম, আউটার ডায়ামিটার আমরা পেয়ে গেলাম হচ্ছে এইটা, এটার সাথে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা আউটার ডায়ামিটার পেয়ে যাচ্ছি। এবার এই যোগটা আমরা করি দেখো, তাহলে লসাগু হয়ে যাচ্ছে 200, উপরে থাকছে 175, এখানে হয়ে যাচ্ছে 70, তাই তো। 100 দুগুণে 200 তাহলে 70, কত বলতে পারি 245/200, তাই তো। এটা কি হলো, এটা হলো প্লাস্টার সমেত পিলারগুলির ব্যাসার্ধ। তাহলে দেখো এখানে আমরা পেয়ে গেছি পিলারগুলির আউটার ডায়ামিটার এবং এখানে পেয়ে গেছি ইনার ডায়ামিটার এবং উচ্চতাও পেয়ে গেছি। এরপর আমরা কি জানি, এরপর আমরা ফাঁপা চোঙের ফর্মুলা জানি, ক্যাপিটাল আর জানি, স্মল আর জানি, এইচ জানি। তাহলে আমরা যদি ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলায় ফেলে দিই তাহলে তো পেয়ে যাবো যে প্লাস্টার করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তার মানে আমাদের আয়তন নির্ণয় করতে হচ্ছে। তাহলে আয়তনের ফর্মুলা আমরা জাস্ট পুট করে দিই, আয়তনের ফর্মুলায় যদি আমরা পুট করে দিই তাহলে পেয়ে যাবো তো। তাহলে এখানে কি লিখবে, 4টি পিলার ঢালাই করতে মোট মশলা লাগবে, মোট মশলা লাগবে তার আয়তন, মশলা লাগবে তার আয়তন সমান কত হবে, 4টে পিলার, সেই জন্য প্রথমেই আমরা একটা 4 গুণ করে দেবো, যেহেতু 4টে পিলারের ক্ষেত্রে বের করছি প্রথমেই আমরা 4 গুণ করে দিলাম। এবার এক একটা পিলারের ব্যাসার্ধ, আউটার ব্যাসার্ধ, ভেতরের ব্যাসার্ধ এবং উচ্চতা আমরা জানি, তাহলে ফর্মুলায় পুট করে দিই। ফর্মুলা কি হয়, পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ, এটাই হয় তো। তারপর কি জানি, পাই এইচ আমরা কমন নিয়ে নিই, তারপর কি জানি আর প্লাস আর আর মাইনাস আর, তাই তো। এই ফর্মুলাটাই তো আমরা জানি, এই ফর্মুলাটা আমরা জানি। এরপর এই ফর্মুলাটায় আমরা যদি মানগুলো পুট করে দিই তাহলে পেয়ে যাবো 4 × 22/7 ইন্টু এইচ এর মান কত পেয়েছি, এইচ এর মান পেয়েছি 30, আর প্লাস আর মানে কত দেখো, ক্যাপিটাল আর পেয়েছি 245 ডিভাইডেড বাই 200 প্লাস স্মল আর পেয়েছি কত, স্মল আর পেয়েছি দেখো 175/200, তাই তো। আর মাইনাস আর কত পাবো, 245/200 মাইনাস 175/200,
তাই তো? এটা যদি আমরা সিম্পলিফাই করি কি পাবো দেখো, 4 ইন্টু 22/7 ইন্টু 30 যেমন ছিল বসিয়ে দিলাম। এটা যদি আমরা যোগটা করি ওপরে কত পাচ্ছি দেখো, 420 ডিভাইডেড বাই 200 ইন্টু এটা দেখো, এটা বিয়োগটা যদি করি 70, ওপরে 70 পাচ্ছি, তাই তো? হ্যাঁ, উপরে 70, নিচে হচ্ছে 200। এখানে একটা 0, এখানে একটা 0, এই 0 এই 0 এলিমিনেট করে দাও। তারপর দেখো এখানে 7, এখানে 7 কেটে যাচ্ছে। তারপর দেখো 4 5 20, 5 6 30 কাটতে পারি। আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে যদি কাটি এখানে পাচ্ছি 10, এখানে পাচ্ছি কত 3। তাহলে কি পাচ্ছি দেখো, 22 ইন্টু 3 ইন্টু 42 ডিভাইডেড বাই কত পাচ্ছি 10। এরপর এখানে জায়গা নেই, এদিকটা করছি, এখানে আমি আরো আগেই দিয়ে রেখেছি। দেখো 22 ইন্টু 3 ইন্টু 42 মানে কত হচ্ছে 66 ইন্টু 42 ডিভাইডেড বাই 10। এবার এই গুণটা যদি তোমরা করো পাবে 2772 ডিভাইডেড বাই 10। কি হবে, ঘন ডেসিমিটার, তাই তো? ঘন ডেসিমিটার। একক কি ছিল, ডেসিমিটারে ছিল। তাহলে সমান কি বলতে পারি, 277.2 ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে চারটে পিলার যদি প্লাস্টার করি, চারটে পিলার 3.5 সেন্টিমিটার পুরো প্লাস্টার করতে কত মশলা লাগছে, 277.2 ঘন ডেসিমিটার আমাদের মশলা লাগছে 3.5 সেন্টিমিটার পুরো প্লাস্টার করতে, তাই তো? তাহলে পার্ট 1 এর আনসারটা আমরা পেয়ে গেলাম। এবার পার্ট 2 এ কি বলছে দেখো, বলছে প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4.1 অনুপাতে বালি এবং সিমেন্ট মেশাতে হয় তাহলে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হবে। দেখো আমরা ছোট থেকে আনুপাতিক ভাগাড়ের অঙ্ক করে আসছি। আমাদের মোট মশলা কতটুকু লাগছে, মোট মশলা লাগছে এইটা, তাই তো? সিমেন্ট, বালি এবং সিমেন্টের অনুপাত কত বলে দিয়েছে, বালি এবং সিমেন্টের মশলার অনুপাত বলে দিয়েছে 4:1, তাই তো? 4:1 বলে দিয়েছে, তাই তো? আমরা ডান দিকের পার্টটা মুছে দিচ্ছি এবং ডান দিকে আমরা অঙ্কটা কন্টিনিউ করব। দেখো অনুপাতটা কত বলে দিয়েছে, 4:1 অনুপাত বলে দিয়েছে। তাহলে মশলার মধ্যে সিমেন্টের ভাগ কত, মশলার মধ্যে সিমেন্টের আনুপাতিক ভাগ তাহলে কত হবে, আনুপাতিক ভাগ হার সমান 1/4 + 1, ঠিক তো? 1/4 + 1 আনুপাতিক ভাগ আমরা ছোট থেকে করে আসছি, তাহলে সমান কত 1/5। তাহলে দেখো মোট মশলা আমরা কতটা পেয়েছি, মোট মশলা প্লাস্টার করতে আয়তন যেটা লাগছে তার হচ্ছে 277.2, এটা হচ্ছে মোট মশলার আয়তন। এবং তাতে সিমেন্টের পরিমাণ কত, গুণ 1/5 ডিভাইডেড বাই 5 বা গুণ 1/5, তাই তো? 277.2 ইন্টু 1/5। এবার এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা এর আয়তন পেয়ে যাব। দেখো 2772 ডিভাইডেড বাই 10, তাই তো? ডিভাইডেড বাই 10 ইন্টু 1/5। এবার এটাকে যদি তোমরা সিম্পলিফাই করো এবং ক্যালকুলেট করো পাবে 55.44 ঘন ডেসিমিটার। বোঝা গেছে? কিভাবে করলাম বোঝা গেছে? তাহলে আমরা কিভাবে করলাম, প্রথমে আমরা মশলাটার আয়তন বের করে নিলাম এবং আয়তনের মধ্যে আনুপাতিক ভাগাড় যেটা আছে সেটা দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা সিমেন্টের এটা পেয়ে যাবো। তাহলে আমরা কি পেয়ে গেলাম, পার্ট 2 এর আনসারটা আমরা পেয়ে গেলাম এখান থেকে, তাই তো? পার্ট 2 এর আনসারটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে বোঝা গেল 17 অঙ্কটা কিভাবে হলো। এরপর আমরা পরবর্তী অঙ্কটা দেখি। এরপর 18 অঙ্কটা দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার। চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসাব করি। এই অঙ্কটা খুব সহজ অঙ্ক, কিভাবে করব আমরা দেখো। প্রথমে বলছে ফাঁপা চোঙটার কি, ফাঁপা চোঙটার বহির্ব্যাসার্ধ আমরা আর বলতে পারি। ওপরে তোমরা লিখতে পারো এখানে ফাঁপা চোঙটির ক্ষেত্রে আর সমান, তাহলে আমরা কত পাবো দেখো, এখানে বহির্ব্যাস বলে দিয়েছে, বহির্ব্যাস কত বলে দিয়েছে 16 সেন্টিমিটার। তাহলে বহির্ব্যাসার্ধ আমরা কত পাবো, 16/2 সমান কত 8 সেন্টিমিটার। বহির্ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 16/2 সমান 8 সেন্টিমিটার। এবার অন্তর্ব্যাসার্ধ কত বলে দিয়েছে দেখো 12 সেন্টিমিটার। তাহলে অন্তর্ব্যাসার্ধ আর সমান স্মল আর সমান কত 12/2, ব্যাস বলে দিয়েছে 12 সেন্টিমিটার, তাহলে সমান 6 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম কি, ফাঁপা চোঙটার বহির্ব্যাসার্ধ আর সমান 8 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ স্মল আর সমান 6 সেন্টিমিটার। তাহলে এরপর দেখো এটাকে গলাবে, মানে কি এর আয়তনের সমপরিমাণ ওই দ্বিতীয় নিরেট চোঙটা কতগুলো তৈরি করা যাবে। তাহলে আমরা আয়তন বের করি। তাহলে ফাঁপা চোঙটার আয়তন কত হবে, ফাঁপা চোঙটার আয়তন কত হয়ে যাবে, πh ইন্টু r প্লাস আর ইন্টু r মাইনাস আর। এটা তো আমরা জানি ফাঁপা চোঙের ফর্মুলা। তাহলে পাই আমরা বসিয়ে রাখলাম। এইচ এর মান কত, এইচ এর মান কত দেখো 36 সেন্টিমিটার, এইচ এর মান বলে দিয়েছে 36 সেন্টিমিটার। তাহলে ইন্টু 36 বসিয়ে দিলাম, তাই তো? আর r প্লাস আর মানে হচ্ছে দেখো 8 + 6 ইন্টু 8 - 6 সমান কত বলতে পারি, পাই ইন্টু 36 ইন্টু 14 ইন্টু 2, এটা আমরা বলতে পারি। এর আয়তন ঘন সেন্টিমিটার, তাই তো? সেন্টিমিটার কিউব আয়তন আমরা পেয়ে গেছি, আয়তন
আয়তন আমরা এটা পেয়ে গেলাম। এরপর দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে ব্যাস কত বলে দিয়েছে, দ্বিতীয় চোঙগুলির ক্ষেত্রে দ্বিতীয়, এখানে লিখতে পারো তোমরা দ্বিতীয় নিরেট চোঙের ক্ষেত্রে আর ড্যাশ ধরতে পারো, দ্বিতীয় নিরেট চোঙের ক্ষেত্রে আর ড্যাশ সমান কত বলে দিয়েছে, 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস, তাহলে 2/2 সমান কত 1 সেন্টিমিটার আর ড্যাশ। আর উচ্চতা কত বলে দিয়েছে দেখো, উচ্চতা এইচ ড্যাশ সমান কত বলতে পারি, এখানে বলে দিয়েছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, তাই তো। তাহলে দ্বিতীয় চোঙটার আয়তন কত বেরোবে, দ্বিতীয় যে নিরেট চোঙটা বেরোচ্ছে তার আয়তন কত বেরোবে, আয়তন পাই আর স্কোয়ার এইচ, তাই তো। পাই এর মান বসিয়ে রাখলাম, আর স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে 6, তাই তো, ঘন সেন্টিমিটার। তাহলে নিরেট চোঙের ক্ষেত্রে আমরা কি পেলাম, নিরেট চোঙের ক্ষেত্রে দেখো ব্যাসার্ধ বলে দিয়েছে 1 সেন্টিমিটার, উচ্চতা বলে দিয়েছে 6 সেন্টিমিটার, আয়তন আমরা বের করে নিয়েছি। এইবার বলেছে প্রথম যে ফাঁপা চোঙটা যে পেয়েছি, এই ফাঁপা চোঙটার আয়তনকে, মানে এই ফাঁপা চোঙটাকে গলিয়ে আমরা এই নিরেট চোঙগুলো তৈরি করছি, তাহলে কটা তৈরি করা যাবে। তাহলে দেখো এর যেটা আয়তন এবং এর যেটা আয়তন সেটাকে দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা উত্তর পেয়ে যাবো, পাবো কিনা। এই আয়তন যে এই যে আয়তন, এই আয়তনের চোঙটাকে যদি আমরা গলিয়ে যে পরিমাণ পদার্থটা পাচ্ছি, যে পরিমাণ গলীয় বস্তু অর্থাৎ যে পরিমাণ লোহা বলো তামা বলো যা যে কিছু মেটালের হতে পারে, সেই মেটালটা যে পরিমাণ পাচ্ছি সেই মেটালটা দিয়েই তো পরবর্তীকালে আমরা এই আয়তনের এটা তৈরি করছি। তাহলে ওই আয়তনকে যদি আমরা এই আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো তো কতগুলো সংখ্যা হচ্ছে। তাহলে আমরা অতএব কি করব, অতএব পাই ইন্টু 36 ইন্টু 14 ইন্টু 2 ডিভাইডেড বাই পাই ইন্টু 1 ইন্টু 6, পাই আর পাই কেটে গেল, 6 6 36, তাহলে সমান কত বলতে পারি 6 ইন্টু 14 ইন্টু 2, তাই তো, 6 ইন্টু 14 ইন্টু 2, তাহলে সমান কত হয়ে যাবে 168 টি। তাহলে উত্তর আমরা কত পেয়ে গেলাম 168 টি। তাহলে এখানে আমরা তোমরা উত্তর লিখতে পারো, এখানে কি উত্তর লিখতে পারো, এখানে উত্তর লিখতে পারো একদম শেষ লাইনটা, অর্থাৎ চোঙটিকে গলিয়ে কতগুলি তৈরি করা যাবে, চোঙটিকে গলিয়ে হচ্ছে 168টি তৈরি করা যাবে। তাহলে কিভাবে করলাম বোঝা গেল। তাহলে কোষে দেখি 8-এর অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের সমস্ত ধারণা এবং সেই সংক্রান্ত সমস্ত অঙ্কগুলো শেষ হলো। এরপরে দেখো কিছু কিছু শর্ট কোয়েশ্চেন রয়েছে, শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা নিজেরা বাড়িতে করবে, খুবই সহজ প্রশ্নগুলো। তোমরা আগে যে কটা অঙ্কগুলো করেছি প্রত্যেকটা অঙ্ক থেকে ধারণা দেওয়া রয়েছে এবং সেই ধারণাকে কাজে লাগিয়ে তোমরা অঙ্কগুলো করতে পারবে। নিজেরা চেষ্টা করো, যদি নিজেরা করতে না পারো কোনো রকম প্রবলেম হয় কমেন্ট করে জানিও, আমি কমেন্টে রিপ্লাই করব, অথবা যদি একান্তই সমস্যা হয় কমেন্ট করো, তাহলে আমরা পরবর্তীকালে ওই টপিকগুলোর ওপর অর্থাৎ ছোট প্রশ্নগুলোর ওপর আমরা আরও একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ওকে, তাহলে দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। টাটা সবাই।